আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো আলোচনা করব তোমাদের বিজ্ঞানের চতুর্থতম অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। তো চলো বন্ধুরা, আজকের এই অধ্যায়টি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আজকের অধ্যায়ে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। তো তোমরা প্রথমে আদর্শ সুপুষ্পক সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক গঠন, তারপর বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারবে। এরপরে রয়েছে আদর্শ মূলের বিভিন্ন অংশ, সেগুলো জানতে পারবে। এরপরে কাণ্ড, তারপর কাণ্ডের শ্রেণীকরণ, সেগুলো তোমরা জানতে পারবে। তো এরপরে রয়েছে কাণ্ডের নিয়ে একটি কাজ, তারপর পাতার বিভিন্ন অংশ, পাতার প্রকারভেদ রয়েছে। এর পাশাপাশি মূল, পাতা, কাণ্ড এগুলো ব্যবহার সম্পর্কেও দেওয়া রয়েছে। তো চলো বন্ধুরা, এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে। তো ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য চতুর্থ অধ্যায় পৃষ্ঠা নাম্বার 28 থেকে 37 পর্যন্ত অনুশীলনীর সমাধানগুলো একটু দেখে নেই। তো বন্ধুরা, আমরা প্রথমে চলে যাব কিছু শূন্যস্থান পূরণে। 1 নাম্বার, একটি সরল পত্রের প্রধান শিরাকে ড্যাশ বলা হয়? উত্তর, মধ্য শিরা। 2 নাম্বার, অখণ্ড পত্রফলক আছে, এরূপ পত্রকে ড্যাশ পত্র বলে? উত্তর, সরল। 3, স্থানিক মূল বড় হয়ে যে মূল সৃষ্টি করে তাকে ড্যাশ মূল বলে? উত্তর, প্রধান। 4, ভ্রূণমূল নষ্ট হয়ে গুচ্ছাকারে যে মূল সৃষ্টি হয় তাকে ড্যাশ বলে? উত্তর, গুচ্ছমূল। এরপরে বন্ধুরা, আমরা চলে যাব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। 1 নাম্বার, পত্রবৃন্ত কি? এর অবস্থান কোথায়? উত্তর, পাতার দণ্ডাকার অংশটিকে পত্রবৃন্ত বা পত্রবোটা বলে। এটি পত্রমূল ও পত্রফলককে যুক্ত করে, অর্থাৎ পত্রমূল ও পত্রফলকের মাঝামাঝি স্থানে এর অবস্থান। 2 নাম্বার, পত্রের কাজ কি? উত্তর, পত্রের কাজগুলো নিচে দেওয়া হলো। 1, খাদ্য তৈরি করা পাতার সর্বপ্রধান কাজ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এরা খাদ্য প্রস্তুত করে। 2, পাতা শ্বাসকর্য পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড বের করে দেয়। 3, পাতা খাদ্য তৈরির জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন বের করে দেয়। 4, পাতা উদ্ভিদ দেহের অতিরিক্ত পানিকে বাষ্পাকারে বের করে দেয়। 3 নাম্বার, সরল পত্রের প্রধান শিরাকে কি বলে? উত্তর, সরল পত্রের ফলকটি অখণ্ডিত। এর প্রধান শিরাটি বৃন্ত শীর্ষ হতে ফলকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে, একে মধ্য শিরা বলে। 4, যৌগিক পত্রের র্যাকিস কি? উত্তর, যৌগিক পত্রে নিম তেঁতুল ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশগুলো পরস্পর হতে আলাদাভাবে অনুফলক সৃষ্টি করে। অনুফলক বা পত্রগুলো যে দ্বন্দ্বে সাজানো থাকে তাকে র্যাকিস বা অক্ষ বলে। 5 নাম্বার, যৌগিক পত্র কাকে বলে? উত্তর, যেসব উদ্ভিদের পাতায় অনেক ছোট ছোট ফলক থাকে তাদেরকে যৌগিক পত্র বলে। এরপরে বন্ধুরা, আমরা চলে যাব কিছু বহু নির্বাচনী প্রশ্নে। 1 নাম্বার, কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তার নাম পর্ব নাকি মূলক নাকি পর্বমধ্য নাকি পত্রকক্ষ? তা আমরা জানি কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তার নাম হচ্ছে পত্রকক্ষ। তো উত্তর হবে ঘ। 2 নাম্বার, আখ তৃণকাণ্ড কারণ? 1, কাণ্ড মোটা খাট ও মোটা। 2, পর্বমধ্য খুবই স্পষ্ট। 3, পর্ব থেকে আনুমানিক মূল বের হয়। তো এখন আমাদের বলা হয়েছে নিচের কোনটি সঠিক। তো আমরা একটু যদি দেখি, আখ তৃণকাণ্ড কারণ এর কাণ্ড খাটো ও মোটে, এটি যথার্থ। পর্বমধ্য খুবই স্পষ্ট, এটিও ঠিক। এবং পর্ব থেকে অস্থানিক মূল বের হয়, এটিও ঠিক। তো উত্তর হবে 1, 2, 3 ঘ। এরপরে বলা হয়েছে নিচে অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে নাফিসা খানমের তার বাড়ির আঙ্গিনায় প্রথম বছর কুমড়া এবং পরবর্তী বছর পুঁইশাক আবাদ করলেন। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে নাফিসা খানমের প্রথম বছর আবাদকৃত উদ্ভিদের কাণ্ডের প্রকৃতি কি রূপ? ক তৃণ, খ লতানো, গ শয়ানো, ঘ আরোহিণী। তো এখানে যেহেতু বলা হয়েছে সে প্রথম বছর কুমড়া আবাদ করেছেন, তার মানে এটি ছিল লতানো। তো উত্তর হবে খ। 4 নাম্বার, নাফিসা খানমের দ্বিতীয় বছরে আবাদকৃত উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে বলা যায় এটি মাটির উপরে ছড়িয়ে পড়ে। 2, পর্ব থেকে মূল বের হয় না। 3, অবলম্বনকে আঁকড়ে ধরে রাখে। তো এখন আমাদের বলা হয়েছে যে এখানে যে নাফিসা খানের দ্বিতীয় বছরে সে এখানে কি পুঁইশাক আবাদ করেছিলেন। তো এটি মাটির উপরে ছড়িয়ে পড়ে, এটি যথার্থ। তবে পর্ব থেকে মূল বের হয় না, এটি যথার্থ না, কারণ পর্ব থেকে মূল বের হয় এবং অবলম্বনকে আঁকড়ে ধরে বৃদ্ধি লাভ করে, এটিও ঠিক। তো উত্তর হবে 1 আর 3 খ।
এরপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু সৃজনশীল প্রশ্ন। তো এখানে আমাদের উদ্দীপকে একটি গাছের ছবি দেওয়া রয়েছে, এখানে এ এবং বি দিয়ে দুটি চিহ্ন সিম্বল মার্ক করা হয়েছে। তো চলো বন্ধুরা আমরা একটু প্রশ্নগুলো দেখে নেই। 1 নাম্বার, ক সপুষ্পক উদ্ভিদ কি? খ বিটপ বলতে কি বোঝায়? গ এ ও বি অংশের মধ্যে পার্থক্যগুলো উল্লেখ করো। ঘ এ ও বি অংশের গুরুত্ব আলোচনা করো। তো ক নাম্বার প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদ কি? উত্তর, যেসব উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা থাকে এবং যাদের ফুল, ফল ও বীজ হয় সেগুলোই সপুষ্পক উদ্ভিদ। খ বিটপ বলতে কি বোঝায়? উত্তর, উদ্ভিদের মূল এবং পাতা সহ কাণ্ডকে একত্রে বিটপ বলা হয়। এটি উদ্ভিদের প্রধান অংশ যা মাটি বা পানির উপরে থাকে এবং এর মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে ও বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে। গ এ ও বি অংশের মধ্যে পার্থক্যগুলো উল্লেখ করো। উত্তর, এ ও বি চিহ্নিত অংশের উদ্ভিদের কাণ্ড ও মূলের মধ্যকার পার্থক্য তুলে ধরা হয়েছে। এখানে এ হচ্ছে কাণ্ড এবং বি মূল। তো এখানে আমরা একটা ছক তৈরি করেছি। তো এখানে কাণ্ডর ভ্রণের মুকুল থেকে উৎপন্ন হয়, এটি ভ্রণের ভ্রূণমূল থেকে উৎপন্ন হয়। তারপর কাণ্ড সাধারণত উদ্ভিদের দিকে বৃদ্ধি পায়, যেখানে আমাদের মূলের কথা বলা হয়েছিল যে সাধারণত উদ্ভিদের নিচের দিকে বৃদ্ধি পায়। কাণ্ডে পর্ব, মধ্যপর্ব থাকে এবং এর মধ্যে শাখা প্রশাখা, পাতা, ফুল ও ফল থাকে। মূলের এতে কোনো পর্ব ও মধ্যপর্ব থাকে না, তবে শাখা ও প্রশাখা থাকতে পারে। কাণ্ডের অগ্রভাগে মূলের পরিবর্তে অগ্রমুকুল থাকে। মূলের অগ্রভাগে মূলত্র থাকে। কাণ্ড সাধারণত সবুজ বর্ণের হয়, তবে কিছু ক্ষেত্রে এটি বর্ণহীন হতে পারে। মূল সাধারণত বর্ণহীন হয়, তবে কিছু ক্ষেত্রে এটি বর্ণযুক্ত হতে পারে। এখন আমাদের ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে এ ও বি অংশে গুরুত্ব আলোচনা করো। উত্তর, চিত্রের এ ও বি চিহ্নিত অংশগুলো যথাক্রমে উদ্ভিদের কাণ্ড ও মূল। নিচে এদের গুরুত্ব আলোচনা করা হলো। কাণ্ডের গুরুত্ব। 1 নাম্বার, কাণ্ড উদ্ভিদকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে এবং এর শাখা প্রশাখা, পাতা, ফুল ও ফলকে ধরে রাখে। 2, কাণ্ড থেকে আমরা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস তৈরি করি, যেমন আসবাবপত্র, খুঁটি। 3, অনেক উদ্ভিদের কাণ্ড আমরা খাদ্য হিসেবে খাই। 4, কাণ্ডের মাধ্যমে মূল দ্বারা শোষিত জল ও খনিজ লবণ উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়। 5, পাতায় তৈরি হওয়া খাদ্য কাণ্ডের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। মূলের গুরুত্ব। 1, মূল উদ্ভিদটিকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে, ফলে ঝড় বাতাসে সহজে হেলে পড়ে না। 2, মূল মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে, ফলে মূল রোম অঞ্চল বলে একটি অংশ থাকে। এখানে অসংখ্য সূক্ষ্ম রোম উৎপন্ন হয়, যার মাধ্যমে উদ্ভিদ পানি ও খনিজ পদার্থ সংগ্রহ করে। 3, কিছু উদ্ভিদ যেমন মূলা, শালগম, গাজর ইত্যাদির মূল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। 4, অনেক উদ্ভিদের মূল থেকে ভেষজ ঔষধ তৈরি করা হয়। উপরের আলোচনা থেকে বলা যায় এ ও বি অর্থাৎ কাণ্ড ও মূলের অপরিসীম গুরুত্ব রয়েছে। তো এখন আমাদের দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্ন, সেটির উদ্দীপকটি একটু পড়ে দেখি। যেখানে নোহান ও নাসিফের গ্রামের বাড়িতে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতার কথা বলা হয়েছে। তারা সেখানে বিভিন্ন প্রকার উদ্ভিদের কাণ্ডের গঠন দেখেছে এবং তাদের কৌতূহল হয়েছে। এখন আমাদের প্রশ্নগুলো হচ্ছে ক মূল কাকে বলে? খ আম গাছের পাতার ধরন ব্যাখ্যা করো। গ নোহান ও নাসিফের পর্যবেক্ষণকৃত উদ্ভিদ কাণ্ডের গাছ বর্ণনা করো। গ তুমি কিভাবে নোহান ও নাসিফের পর্যবেক্ষণকৃত কাণ্ডে শাখা প্রশাখার বিন্যাসকে আলাদা করবে, ব্যাখ্যা করো। ক নাম্বার প্রশ্ন, মূল কাকে বলে? উত্তর, মূল হলো উদ্ভিদের পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অংশ, যা সাধারণত মাটির নিচে অবস্থান করে। খ আম গাছের পাতার ধরন ব্যাখ্যা করো। উত্তর, আম গাছের পাতার ধরন সরল প্রকৃতির। এর কারণে আমের পাতাকে সরল পাতা বা সরল পত্র বলা হয়। সরল পত্রের বৃত্তের উপরে একটি মাত্র পত্র ফলক থাকে। একটি সরল পত্রের কিনারা অখণ্ডিত বা সম্পূর্ণভাবে খণ্ডিত থাকে। গ নোহান ও নাসিফের পর্যবেক্ষণকৃত উদ্ভিদ কাণ্ডের কাজ বর্ণনা করো। উত্তর, নোহান ও নাসিফের পর্যবেক্ষণকৃত মঠ আকৃতি যেমন দেবদারু ও গম্বুজ আকৃতি যেমন বট উদ্ভিদের কাণ্ড পর্যবেক্ষণ করেছিল। নিচে এদের কাজ বর্ণনা করা হলো। মঠ আকৃতির কাণ্ডের কাজ। 1, উদ্ভিদটিকে মাটির উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। 2, পাতা ও শাখা প্রশাখাকে উপরের দিকে তুলে ধরে। 3, শাখা প্রশাখা, পাতা, ফুল ও ফলের ভার বহন করে। গম্বুজ আকৃতির কাণ্ডের কাজ। 1, শাখা প্রশাখাকে চারিদিকে প্রসারিত করতে সাহায্য করে। 2, প্রকৃতিকে বেশি ছায়া ও অক্সিজেন প্রদান করে। 3, শাখা প্রশাখা, পাতা, ফুল ও ফলের ভার বহন করে।
ঘ নাম্বার প্রশ্ন, তুমি কিভাবে নোহান ও নাসিফের পর্যবেক্ষণকৃত কাণ্ডের শাখা প্রশাখার বিন্যাসকে আলাদা করবে, ব্যাখ্যা করো। উত্তর, নোহান ও নাসিফ যেসব কাণ্ড পর্যবেক্ষণ করেছে সেগুলো শাখা প্রশাখার বিন্যাস আলাদা করার জন্য নিম্নলিখিত বিষয়গুলো লক্ষ্য করতে হবে। 1 নাম্বার, মঠ আকৃতির কাণ্ডের উপরে শাখা প্রশাখাগুলো ছোট কিন্তু গম্বুজ আকৃতির কাণ্ডের উপরে শাখা প্রশাখাগুলো বেশ বড়। 2, মঠ আকৃতির কাণ্ডের নিচে শাখাগুলো বড় কিন্তু গম্বুজ আকৃতির কাণ্ডের নিচে শাখাগুলো বেশ ছোট। 3, মঠ আকৃতির কাণ্ডের শাখা প্রশাখাগুলো উপরের দিকে বৃদ্ধি পায় কিন্তু গম্বুজ আকৃতির কাণ্ডের শাখা প্রশাখাগুলো চারদিকে প্রসারিত হয়। 4, মঠ আকৃতির কাণ্ডের প্রধান কাণ্ডটি বেশ লম্বা কিন্তু গম্বুজ আকৃতির কাণ্ডের প্রধান কাণ্ডটি তুলনামূলকভাবে খাটো। 5, মঠ আকৃতির কাণ্ডের শীর্ষ পর্যন্ত প্রধান কাণ্ডটিকে শনাক্ত করা যায় কিন্তু গম্বুজ আকৃতির কাণ্ডের প্রধান কাণ্ডটি শাখা প্রশাখা বিভক্ত হয়ে যায় এবং উপরের দিকে গিয়ে প্রধান কাণ্ডটিকে আর শনাক্ত করা যায় না। এসব ভিন্নতা পর্যবেক্ষণ করে আমি সহজেই নোহান ও নাসিফের পর্যবেক্ষণকৃত কাণ্ডের শাখা প্রশাখার বিন্যাসকে আলাদা করব। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে 5ম অধ্যায় সালোক সংশ্লেষণ। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।